নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিছু লাইফ চেঞ্জিং স্টক বা মাল্টিব্যাগার স্টক নিয়ে আলোচনা করেছিলাম। যে স্টকগুলোর মধ্যে মাল্টিব্যাগার হওয়ার চান্স রয়েছে, প্রবাবিলিটি রয়েছে। মাল্টিব্যাগার স্টক হতে গেলে কি কি ক্রাইটেরিয়া দরকার? মাল্টিব্যাগার বা বলতে পারেন লাইফ চেঞ্জিং স্টক। এক হচ্ছে স্টকটাকে স্মল ক্যাপ হতে হবে, মার্কেট ক্যাপ ছোট হতে হবে। 2 নম্বরে কি বলছে না, পি মানে ভ্যালুয়েশন সস্তা হতে হবে। 15, 20, 25, হার্ডলি 30 তার নিচে হতে হবে আর কি। বিলো 30, 15, 10, 20, 25 যত সস্তায় ভ্যালুয়েশন হবে। আর মার্কেট ক্যাপ ছোট হতে হবে। আর 3 নম্বর ক্রাইটেরিয়া কি? সেলস গ্রোথ। সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ থাকবে। 4 নম্বর কি হতে হবে? বিজনেস মডেল একদম সিম্পল হতে হবে। এরকম বিজনেস মডেল হবে যেন সেকুলার গ্রোথ থাকে কোম্পানিটার মধ্যে। সেখানে গভর্নমেন্ট পলিসি বা গভর্নমেন্ট অর্ডার, বাজেট, ট্যারিফ এসব ইন্টারন্যাশনাল ইকোনমি এসবের উপরে ডিপেন্ডেন্ট হবে না। পুরো সেকুলার বিজনেস হবে। আর কোম্পানি লাগাতার নতুন 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 মার্কেটে যাবে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানোর গাইডেন্স দেবে, নতুন নতুন প্রোডাক্ট মিস করবে, যার ফলে কি হবে কোম্পানিটা এতে গ্রোথটা সাস্টেনেবল থাকে। এরকম 4 থেকে 5টা ক্যারেক্টার লেগে হচ্ছে একটা ফিউচার মাল্টিব্যাগার স্টক বা একটা বলতে পারেন লাইফ চেঞ্জিং স্টকের ক্রাইটেরিয়া। এর আগে আমি 7টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আরো কিছু স্টক নিয়ে আমি আলোচনা করব। যে স্টকগুলোর মধ্যে ইন ফিউচারে লাইফ চেঞ্জিং স্টক বা মাল্টিব্যাগার স্টক হওয়ার চান্স রয়েছে। প্রথমে যে স্টকটা নিয়ে আলোচনা করবো আছে সেটা হচ্ছে ইমারেল ফিন্যান্স। ইমারেল ফিন্যান্সের দেখুন ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি বানানো আছে। এটা বেসিক্যালি ফিনটেক কোম্পানি। এদের বিজনেসের 2-3টে ভার্টিক্যালস রয়েছে। একটা হচ্ছে কি রয়েছে, এটা বেসিক্যালি ডিএসএ বলতে পারেন। এটা হচ্ছে অনেক বড় বড় ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ইয়েস ব্যাংক, এরকম বিভিন্ন ব্যাংকের হয়ে, এনবিএফসির হয়ে এরা বিভিন্ন লোনের ডিস্ট্রিবিউশনের কাজ করে, মানে সোর্সিং এর কাজ করে আর কি, এজেন্টের মতো কাজ করে। এটা কিন্তু নিজস্ব লোন বুক নয়, সমস্ত ব্যাংক বা ফিনান্সিয়াল কোম্পানি যাতে এনবিএফসি হয়ে এরা লোন ডিস্ট্রিবিউট করে। এটা এদের মেইন ইনকাম। মোটামুটি 50 থেকে 55% ইনকাম এদের লোন ডিস্ট্রিবিউশন করেই আসে। এখান থেকে কি হয়, এই সমস্ত ব্যাংক বা এনবিএফসি থেকে এরা একটা কমিশন বা ফিস পেয়ে যায়। এরা কি করে, সে ব্যাংক বা এনবিএফসি কাস্টমার জোগাড় করে দেয়, তার বদলে এরা ব্যাংক বা এনবিএফসি থেকে কমিশন পায়। এটা কিন্তু খুব সলিড বিজনেস। এখানে এদের কোনো টাকা ইনভেস্ট হয় না, কোনো লোন এরা নিজেরা দিচ্ছে না, পরে অ্যাসেট কোয়ালিটির কোনো ব্যাপার নেই, টাকা মার যাওয়ার কোনো ভয় নেই। মানে একটা সলিড ইনকাম। এটা এদের মেইন ইনকাম। মানে 50% ইনকাম এদের এই লোন ডিস্ট্রিবিউশন থেকেই আসে। এছাড়া যে নিজস্ব ছোট কিছু লোন বুক রয়েছে। এটা এখন যে রিসেন্ট যেটা এদের বিজনেসকে ড্রাইভ করছে সেটা হচ্ছে ইডাব্লিউএ, আর্লি ওয়েজ অ্যাক্সেস। এরা কি করছে, বিভিন্ন কর্পোরেটের সঙ্গে টাই আপ করে সেই কর্পোরেটদের এমপ্লয়ীদেরকে এরা স্যালারি অ্যাডভান্স লোন দিচ্ছে। এই হচ্ছে এদের মোটামুটি 3টে ভার্টিক্যাল। নিজস্ব কিছু লোন বুক রয়েছে, প্লাস ইডাব্লিউএ রয়েছে, আর হচ্ছে বিভিন্ন এদের মেন ধান্দা হচ্ছে বিভিন্ন ব্যাংক এবং এনবিএফসি এরা লোন ডিস্ট্রিবিউশনের কাজ করে। এবার যদি ইমারেল ফিনান্স পুরো বিজনেস দেখে, খুব ছোট্ট কোম্পানি, যদি মার্কেট ক্যাপ দেখেন মোটামুটি 218 কোটি টাকা। যদি ইমারেল ফিনান্সের বিজনেস দেখেন তাহলে দেখবেন কোম্পানি কিন্তু মোটামুটি লাস্ট 2 বছর থেকে দুর্দান্ত স্পিডে গ্রোথ করে যাচ্ছে। মানে মোটামুটি যদি 2022 থেকে দেখেন, 22, 23, 24, 25, মানে কোম্পানি কিন্তু খুব হাই স্পিডে নন স্টপ গ্রোথ করে যাচ্ছে, নন স্টপ। 2022 প্রফিট ছিল কত? 2 কোটি টাকা নেট প্রফিট। 2025 প্রফিটে দাঁড়িয়েছে 9 কোটি টাকা। মানে 3 বছরে প্রায় 4.5x এদের প্যাট গ্রোথ। 2024 সালে কোম্পানির টোটাল প্যাট ছিল কত? 2024 কোম্পানির প্যাট ছিল যে 4 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স দিয়েছিল নেক্সট 3 ইয়ার্সে এদের প্যাটটা হয়ে যাবে 8 থেকে 10x। মানে মোটামুটি মিনিমাম 2027 এদের প্যাট হয়ে যায় 32 কোটি টাকা। 2024 প্যাট ছিল কত? 4 কোটি টাকা। এদের গাইডেন্স ছিল 2027 এদের টোটাল প্যাট হয়ে যাবে 32 করোড়, মানে মিনিমাম 8x গ্রোথ করবে। এবং 2025 টোটাল কত প্যাট ছিল? 9 কোটি টাকা। এবার যদি 2026 দেখে, 2026 অলরেডি 3টে কোয়ার্টার মিলিয়ে এদের প্যাট হয়ে গেছে মোটামুটি
11 কোটি টাকার মতো। তখন বোঝা যাচ্ছে 2025 সালে মিনিমাম 16 থেকে 17 কোটি টাকা প্যাট করে নেবে। আর কোম্পানির গাইডেন্স কি ছিল? 2027 এদের মিনিমাম প্যাট হবে 32 কোটি টাকা। 2024 হলো 4 কোটি টাকা প্যাট, 2025 হয়েছে 9 কোটি টাকা প্যাট, আর 2026 দেখুন অলরেডি 3টে কোয়ার্টার মিলিয়ে এরা প্যাট করে নিয়েছে মোটামুটি 11 কোটি টাকা। তাহলে বোঝা যাচ্ছে 2026 মোটামুটি 16 কোটি টাকা প্যাট করে নেবে। যেভাবে যাচ্ছে কোম্পানি 2027 মোটামুটি 28 থেকে 30 কোটি টাকা মিনিমাম প্যাট করবে। আমি এই 2026 ভ্যালুয়েশন অনুযায়ী যদি 2026 16 কোটি টাকা প্যাটও করে, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত? কোম্পানির এই মুহূর্তে মার্কেট ক্যাপ 218 কোটি টাকা। যদি 2026 16 কোটি টাকা প্যাট আছে, হবে, কনফার্ম হবেই। আর যদি মার্কেট ক্যাপ 218 কোটি টাকা, তাহলে ফরওয়ার্ডিং পি কত হচ্ছে? 218 ডিভাইডেড বাই 16, 13-14 এই রেঞ্জের পি হচ্ছে। 13-14 রেঞ্জের পি দিয়ে আপনি কি পাচ্ছেন? মোটামুটি 100% প্যাট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, যে কোম্পানিটা প্রতি বছরে এদের প্যাট ডাবল হয়ে যাচ্ছে। এটা জন্য তো সুপার ডিল। যদি প্রাইস টু বুকও দেখেন, যদি এটা পিওর এনবিএফসি কোম্পানি বলা যায় না, তো যদি প্রাইস টু বুকও যদি দেখেন, তবুও দেখেন যে প্রাইস টু বুক কত আছে, 26 রুপিস। এখন স্টকের ভ্যালু কত? 63। প্রাইস টু বুক কিন্তু 2.5 এর কাছাকাছি আছে। প্রাইস টু বুক অ্যাকচুয়ালি সস্তা আছে কোম্পানিটা। যদি পিতে দেখেন, মানে 13 থেকে 14 ফরওয়ার্ড পিতে মোটামুটি 100% কিন্তু প্যাট গ্রোথ ইঞ্জিন। কারণ ইমার্জিং ফিনান্সের মধ্যে কিন্তু একটা লাইফ চেঞ্জিং স্টক বা মাল্টি ব্যাগার স্টক হওয়ার চান্স রয়েছে। কিন্তু এই স্টকটিকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করবো। তারপরে আমি যে স্টকটাকে ট্র্যাক করবো বা যে স্টকটির কথা বলবো, সেটা হচ্ছে সম্ভব স্টিল। এটারও ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো আছে। সম্ভব স্টিল করে বেশি টিউব, স্টিলের টিউব, পাইপ এই সমস্ত ম্যানুফ্যাকচারিং করে। এক্সেট্রা প্রচুর কোম্পানি রয়েছে, যেমন এপিএল অ্যাপোলো টিউবস, হরিওম পাইপস, জেটিএল ইন্ডাস্ট্রি। দেখবেন কারোর মধ্যে কোনো গ্রোথ ফ্রোথ কিছু নেই, সব সিঙ্গেল ডিজিট গ্রোথ করছে, 10% গ্রোথ করছে। আপনি যদি সম্ভব স্টিলকে দেখেন, লাস্ট 2, 3, 4টে কোয়ার্টার যদি দেখেন, এটা কিন্তু 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, 40%, 50%, 60% লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে। অথচ স্টিল টিউবের যে আপনি বাকি কোম্পানিগুলো দেখেন এই সেক্টরের, কারোর মধ্যে কিন্তু গ্রোথ ফ্রোথ নেই। তার কারণটা কি? কারণ সম্ভবটা যে বিজনেস মডেল, এরা সব ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাচ্ছে। এরা নর্মাল স্টিল টিউব দিয়ে এদের কিন্তু কারবার না, এরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাচ্ছে। এদের যে বিজনেসের মেন সেটা হচ্ছে স্টেনলেস স্টিল কয়েল বানায় এরা। হট রোল কয়েল, কোল্ড, যে কয়েলটা বানাচ্ছে, এই কয়েলটা কিন্তু এখন হিউজ ডিমান্ড। এই কয়েলটা কিন্তু সব ইন্ডাস্ট্রিতে লাগছে এখন, এই স্টেনলেস স্টিলের কয়েলটা। অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিশাল ডিমান্ড। এদের কি করে? গ্যালভানাইজড পাইপ বানায়, সব গ্যালভানাইজড পাইপ, গ্যালভানাইজড টিউব। তারপরে একটা বানায়, ERW পাইপ বানায়, ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এ ধরনের পাইপ বানায়। যে পাইপগুলো সব হেভি ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, সমস্ত ইন্ডাস্ট্রিতে এখন ERW পাইপ লাগছে। তারপরে স্ক্যাফোল্ডিং এ কাজে লাগে। স্ক্যাফোল্ডিং বলতে কি, যে বড় বড় যে বিশাল বিশাল বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং যেমন লেবার মিস্ত্রিরা কাজ করে, এরা স্ট্রাকচার বানায়, আয়রন স্ট্রাকচার। সেই আয়রন স্ট্রাকচার দাঁড়িয়ে কাজগুলো করে মিস্ত্রিরা। ওই যে আয়রন স্ট্রাকচারটা তৈরি হয়, এটা কিন্তু এই ERW পাইপ থেকে তৈরি হয়। সম্ভব স্টিল কিন্তু এই ERW পাইপটা ম্যানুফ্যাকচারিং করে। এরা সব এরাও স্টিল টিউব পাইপেরই কাজ করে, কিন্তু এরা সব ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মানে প্রিমিয়াম প্রোডাক্ট বানায়। GI পাইপ বা ERW পাইপ, এই ধরনের প্রোডাক্ট বানায়। স্টেনলেস স্টিল কয়েলস, স্টেনলেস স্টিল কয়েলটা হচ্ছে মেন গেম এখানে, কিন্তু সম্ভব স্টিলের মেন খেলা। মানে এবার দেখুন, সম্ভব স্টিল যদি প্রোডাক্টটা প্রিমিয়াম, বাকি সবার থেকে আলাদা প্রোডাক্ট বানাচ্ছে, যেগুলো বিজনেসের গ্রোথ কিন্তু দুর্দান্ত। 50%, 60% করে এরা লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে, নন স্টপ। সম্ভব স্টিল কিন্তু এভাবে গ্রোথ করে যাচ্ছে। এদের মার্কেট ক্যাপ হতো, এদের মার্কেট ক্যাপ মোটামুটি 3000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ রয়েছে। যদি আপনি এদের FY25, FY26 এর বিজনেস দেখেন, তাহলে দেখবেন এদের মোটামুটি FY25 এর টোটাল সেল ছিল 1500 কোটি টাকা। FY25 এ সম্ভব স্টিলের টোটাল সেল ছিল 1500 কোটি টাকা। আর প্যাট ছিল কত? মোটামুটি এদের প্যাট ছিল 58 crore। FY25 এ এদের মোটামুটি 1500 কোটি টাকা সেল করে প্যাট ছিল 58 crore। কোম্পানির গাইডেন্স কি ছিল? মোটামুটি 50% সেলস গ্রোথ করবে, 4% মতো তাদের প্যাট মার্জিন। কোম্পানির গাইডেন্স ছিল 50% সেলস গ্রোথ করবে। যদি আপনি FY26 এর Q1, তিনটে কোয়ার্টার দেখেন, তিনটে কোয়ার্টার মিলে মোটামুটি অলরেডি 1700 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। মানে কোম্পানি ইজিলি FY26 এর যা গাইডেন্স দিয়েছিল তার থেকেও বেটার রেজাল্ট করবে। মানে 2300 থেকে 2400 কোটি টাকা সেল ইজিলি করে নেবে FY26 এ। এরা অলরেডি দেখুন তিনটে কোয়ার্টার মিলিয়ে এদের প্যাট কত হয়ে দাঁড়িয়েছে? এদের মোটামুটি প্যাট গিয়ে দাঁড়িয়েছে 87 crore।
পুরো FY26 এরা মোটামুটি 120 থেকে 125 কোটি টাকা প্যাট করে নেবে ইজিলি। এবার যদি 120 থেকে 125 কোটি টাকা প্যাট করে, যদি 125 কোটি টাকা প্যাট করে কোম্পানির মার্কেট ক্যাপ কত? কোম্পানির মার্কেট ক্যাপ মোটামুটি 3000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত আসছে? 3000 ডিভাইডেড বাই 125, মানে 22-23 এই রেঞ্জের পিতে আসছে। 22 থেকে 23 এই রেঞ্জের পিতে মোটামুটি আপনি পাচ্ছেন একটা 50%-এর বেশি সেলস গ্রোথ ইঞ্জিন। যদি প্যাট গ্রোথ ইঞ্জিন দেখেন তাহলে দেখবেন FY25-এ কোম্পানির টোটাল প্যাট কত ছিল? FY25 কোম্পানির টোটাল প্যাট ছিল হচ্ছে 58 ক্রোর। যদি FY26-এ 125 কোটি টাকা প্যাট হয় তাহলে 100%-এর বেশি প্যাট গ্রোথ ইঞ্জিন, 100%-এর বেশি প্যাট গ্রোথ ইঞ্জিন, 50%-এর বেশি সেলস গ্রোথ ইঞ্জিন, আর পাচ্ছেন কত? 22 থেকে 23 ফরওয়ার্ড পিতে। মানে সম্ভব স্টিলের মধ্যেও কিন্তু হিউজ স্কোপ রয়েছে একটা মাল্টি ব্যাগার বা লাইফ চেঞ্জিং স্টক হওয়ার। প্লাস স্টিলের কিন্তু মাঝখানে কিন্তু স্টিলের প্রাইসের দাম একদম কমে গিয়েছিল, বিশেষ করে Q3-তে দেখবেন, Q2 শেষ থেকে Q3 পর্যন্ত। এই জন্য কিন্তু সম্ভবশীল অপারেটিং প্রফিট মার্জিন কমে গেছে, প্যাট মার্জিনটা কমে গেছে। এখন দেখুন স্টিল প্রাইসের দাম আবার বেড়ে গেছে কিন্তু। এটা সুবিধা কিন্তু সম্ভবশীল Q4-এ পুরো পাবে। তার মানে Q4-এ কিন্তু ওদের অপারেটিং প্রফিট মার্জিনটা বেড়ে যাবে, মানে প্যাট মার্জিনটা কিন্তু বাড়তে পারে অনেক। স্টকটা খুব ভালো করে ট্র্যাক করুন। সম্ভব স্টিলের মধ্যে কিন্তু একটা মাল্টিপ্যাকার হওয়ার প্রচুর স্কোপ রয়েছে। এরপরে আমি যে স্টকটাকে নিয়ে আলোচনা করব সেটা একটা দুর্ধর্ষ কোম্পানি, জ্যাগেল প্রিপেড। যদি আপনি এই কোম্পানিটাকে দেখেন, এই কোম্পানিটা কিন্তু মোটামুটি IPO থেকে আসার পর থেকে লাস্ট 2 বছর দেখুন, 5টি 6টি 7টি 8টি কোয়ার্টার দেখুন, প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু জ্যাগেল প্রিপেড কিন্তু দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। এদের পুরো বিজনেস মডেলের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো আছে। এটা কি? এটা বেসিক্যালি একটা এক্সপেন্স ম্যানেজমেন্ট কোম্পানি, এরপর একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, সফটওয়্যার বেসড কোম্পানি। মানে এরা বিভিন্ন কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে, সে কর্পোরেটদের এক্সপেন্সটাকে ম্যানেজ করে। একটা কর্পোরেটে প্রচুর খরচা থাকে না, স্যালারি এক্সপেন্স থাকে, এমপ্লয়ি কস্ট থাকে, এমপ্লয়ীদের রিওয়ার্ড, রিকগনিশন, এদের রিএম্বার্সমেন্ট বিল থাকে, টিএ বিল, প্রচুর ক্লেম থাকে। এদের যাদের ভেন্ডার্স থাকে একটা কর্পোরেটের আন্ডারে, ডিলার, ডিস্ট্রিবিউটর, এদের বিল থাকে, এদের চ্যানেল পার্টনার, বিজনেস পার্টনারদের প্রচুর পেমেন্ট থাকে। সমস্ত পেমেন্টটাকে জ্যাগেল প্রিপেড মেনটেন করে। এদের প্ল্যাটফর্মে সব কিছু, জ্যাগেলের প্ল্যাটফর্ম খুললেই একটা কোম্পানির সিইও বসেই সবকিছু দেখতে পারে, পুরো এক্সপেন্সটা ম্যানেজ করতে পারে। এই জ্যাগেল প্রিপেডের কাজ, বিভিন্ন কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে এদের পুরো এক্সপেন্সটাকে ম্যানেজ করে। এটা কি করে? বিভিন্ন ব্যাংকের সঙ্গে টাই আপ করে বিভিন্ন প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড এরা সাপ্লাই করে। এখন মানে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় সংস্থা এরা প্রিপেড কার্ডে। বিভিন্ন কর্পোরেটের সঙ্গে টাই আপ করে, ব্যাংকের মাধ্যমে বিভিন্ন প্রিপেড কার্ড বানায়, সব কর্পোরেটদের এমপ্লয়ীদের ডিস্ট্রিবিউট করে। এখান থেকে কিন্তু ভালো এদের ট্রানজাকশন ইনকাম হয়। যত এমপ্লয়িরা এই প্রিপেড কার্ড ইউজ করবে তত জ্যাগেল প্রিপেডের কমিশন বাড়তে থাকে। এই হচ্ছে জ্যাগেল প্রিপেডের মোটামুটি বিজনেস মডেল। এই পুরো বিজনেস মডেলের ভিডিও আমার চ্যানেলে বানানো আছে, ভালো করে দেখে নেবেন। যদি আপনি জ্যাগেল প্রিপেডের বিজনেস দেখেন, লাস্ট 5টি 6টি 7টি কোয়ার্টার যদি দেখেন, নন স্টপ 40%, 45% মধ্যে করে এরা মিনিমাম সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কিন্তু এরা অপারেটিং লেভারেজে দুর্দান্ত পাচ্ছে। যদি আপনি বিজনেস দেখেন 2022 থেকে 2025 মোটামুটি সেলস গ্রোথ মোটামুটি 3.5x হয়ে গেছে। 2022 থেকে 2025 দেখুন, 2022-এ সেল ছিল 371 কোটি টাকা, আর 2025-এ সেল হয়ে গেছে মোটামুটি 1300 কোটি টাকা, মানে 3.5x সেলস গ্রোথ করতে পারে। আর প্যাট গ্রোথ দেখুন মোটামুটি ডাবলেরও বেশি হয়ে গেছে। এবার কোম্পানি 2025-এ গাইডেন্স দিয়েছিল যে FY26-এ আমরা 35 থেকে 40% সেলস গ্রোথ করবো। তারপরে Q1-এ এসে কোম্পানি আরো গাইডেন্স বাড়িয়ে দিয়েছে, বলছে FY26-এ আমরা 40 থেকে 45% ইজিলি সেলস গ্রোথ করে নেবো। তাহলে FY25-এ কোম্পানির টোটাল সেল ছিল 1300 কোটি টাকা, আর কোম্পানি প্যাট কত করেছে? কোম্পানি মোটামুটি প্যাট করেছে 87 ক্রোর। আপনি দেখেন FY26-এর Q1, Q2, Q3 এই 3টে কোয়ার্টার মিলিয়ে কোম্পানি মোটামুটি অলরেডি 1300 কোটি টাকা সেল করে নিয়েছে। এটা প্যাট করেছে কত? 3টে কোয়ার্টার মিলে অলরেডি মোটামুটি প্যাট করে নিয়েছে 95 ক্রোর। FY25-এ প্যাট ছিল টোটাল, পুরো FY25-এ প্যাট ছিল 87 ক্রোর। এবার FY26-এ 3টে কোয়ার্টার মিলিয়ে 95 ক্রোর প্যাট করেছে। এখন একটু কোয়ার্টার বাকি আছে, তার মানে এরা অলরেডি 3টে কোয়ার্টার মানে 1300 কোটি টাকা সেল করে নিয়েছে। তাহলে পুরো FY26-এ কোম্পানি ইজিলি 1800 কোটি টাকা সেল করে নেবে। এদের প্রফিট দেখুন, অলরেডি 3টে কোয়ার্টারে কত প্যাট হয়েছে? 95 ক্রোর। তার মানে পুরো FY26-এ মোটামুটি এরা 135 কোটি টাকা থেকে 140 কোটি টাকা ইজিলি সেল করে নেবে। যদি 140 কোটি টাকা সেল করে, আমি ধরলাম 130 কোটি টাকা আছে, যদি 130 কোটি টাকা কোম্পানি সেল করে,
130 থেকে 140 কোটি দিয়ে কোম্পানি সেল করে, তাহলে মার্কেট ক্যাপ কত? জ্যাগেলের মার্কেট ক্যাপ মোটামুটি 3000 কোটি টাকা। যদি 140 কোটি টাকা সেল করে তাহলে ফরওয়ার্ড পি কত হবে? 3000 ডিভাইডেড বাই 140 মানে 21 থেকে 22। আর যদি 135 কোটি টাকা প্যাট করে তাহলে এদের ফরওয়ার্ড পি দাঁড়াবে 23 থেকে 24, মানে 20 থেকে 24। এই রেঞ্জের পিতে আপনি কি পাচ্ছেন? একটা মোটামুটি 40 থেকে 45% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। তাদের বিজনেস মডেল খুব সুন্দর বিজনেস মডেল। মানে ভারতবর্ষে এত কর্পোরেট আছে যেগুলো তো এখন মাত্র আমরা 3 থেকে 3,500 কর্পোরেটের সঙ্গে টাই আপ করেছে। ভারতবর্ষে লক্ষ লক্ষ রয়েছে এমএসএমই, এসএমই, ছোট মাঝারি কর্পোরেট, মানে এদের কিন্তু বিজনেসের গ্রোথের কোনো সমস্যা হবে না। এই স্টকটাকে খুব ভালো করে ট্যাগ করুন। এই স্টকটা কিন্তু ফিউচারে একটা বিশাল ওয়েলথ ক্রিয়েটর হতে পারে, মানে লাইফ চেঞ্জিং স্টক হতে পারে। জ্যাগেল প্রিপেড খুব ভালো করে ট্যাগ করুন। এই স্টকটার মধ্যে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে। নেক্সট আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এফএমসিজি সেক্টরের স্টক, ভিনটেজ কফি। এটার পুরো এই কোম্পানির পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। এরা বেসিক্যালি করে ইনস্ট্যান্ট কফি ম্যানুফ্যাকচারিং করে, মানে কফি বিনস বা কফি সিড কালেক্ট করে সেখানে প্রসেস করে এরা কফির পাউডারটাকে ম্যানুফ্যাকচার করে। সেই কফির পাউডার ম্যানুফ্যাকচারিংও সব রিটেলারকে সাপ্লাই করে। এই হচ্ছে এদের বিজনেস মডেল। কফির ডিমান্ড তো জানেন ইন্ডিয়ার থেকে বাইরে ডিমান্ড বেশি, মানে ইউরোপিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রিতে ডিমান্ড বেশি। মানে ইন্ডিয়ার থেকে কিন্তু এক্সপোর্ট বিজনেসটা এদের বেশি। পুরোপুরি কোম্পানিটার মেন বিজনেস এক্সপোর্ট, আফ্রিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি। ভিন্টেজ কফি যদি আপনি দেখেন, এরা লাস্ট 2 বছর থেকে যদি আপনি দেখেন 50%, 60%, 40% লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে, কোনো কোনো 80%। আর সঙ্গে এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে, মানে 80%, 100% করে প্যাট গ্রোথ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি এভরি কোয়ার্টার। এদের মার্কেট ক্যাপ মোটামুটি 2000 কোটি টাকার মতো। প্রত্যেকটা কোয়ার্টার কিন্তু ভিন্টেজ কফি মোর দ্যান 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে কিন্তু এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে। আর কোম্পানির সব থেকে বড় জিনিস হচ্ছে এই কোম্পানি লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। 2022 থেকে 2025 দেখেন, 2022 এদের টোটাল সেল ছিল মোটামুটি 37 কোটি টাকা। 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে 309 কোটি টাকা। মোটামুটি এখানে 9x এর মতো সেলস গ্রোথ, 8 থেকে 8x সেলস গ্রোথ, 8x সেলস গ্রোথ করেছিল 3 বছরে। যদি প্যাট গ্রোথ দেখেন 2022-এ এদের টোটাল প্যাট এরা ছিল -12 ক্রোর ছিল। আর 2025-এ দেখুন 40 কোটি টাকা প্যাট গ্রোথ করেছে। কোম্পানি কিভাবে গ্রোথ করছে বুঝতে পেরেছেন? 2025-এ দেখুন কোম্পানির টোটাল সেল করেছে মোটামুটি 309 কোটি টাকা, আর প্যাট করেছে কত? মোটামুটি 40 কোটি টাকা, মানে 13% গ্রোথ ইঞ্জিন। কোম্পানি যেভাবে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির গাইডেন্স দিয়েছিল, এরা বলেছিল FY 26-এ মোটামুটি 50%-এর মতো এরা সেলস গ্রোথ করবে। এবার যদি কোম্পানির রেজাল্ট দেখেন FY 26-এর 3টে কোয়ার্টার মিলিয়ে Q1, Q2, Q3 মিলিয়ে মোটামুটি এরা কিন্তু অলরেডি 400 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। 390 কোটি টাকা সেল অলরেডি হয়েছে। পুরো FY 25-এর সেল ছিল 309 কোটি টাকা। এবার FY 26-এ এখন একটি কোয়ার্টার বাকি আছে। 3টে কোয়ার্টার মিলিয়ে এরা অলরেডি 390 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে পুরো FY 26-এ এরা মোটামুটি 550 কোটি টাকার মতো সেল করে নেবে। 540 থেকে 550 কোটি টাকা সেল ভিন্টেজ কপি ইজিলি করে নেবে। এবার 3টে কোয়ার্টার মিলে এদের প্যাট দেখুন, টোটাল প্যাট কত হয়েছে? 3টে কোয়ার্টার মিলে এদের 3টে কোয়ার্টার মিলিয়ে যদি আপনি এদের প্যাট দেখেন, মোটামুটি এদের প্যাট গিয়ে দাঁড়িয়েছে 51 ক্রোর। আর FY 25 প্যাট ছিল কত? মোটামুটি 40 কোটি টাকা। বোঝা যাচ্ছে পুরো FY 26-এ কোম্পানি টোটাল প্যাট গিয়ে দাঁড়ায় মোটামুটি 70 ক্রোর। যদি 70 কোটি টাকা প্যাট হয়, এদের মার্কেট ক্যাপ মতো 2000 কোটি টাকার মতো, তাহলে ফরওয়ার্ড পি কত দাঁড়াচ্ছে? 27, 28, 29 এই রেঞ্জের ফরওয়ার্ড পি। আর কোম্পানির যে গাইডেন্স রয়েছে নেক্সট 2 ইয়ার্স এরা মোটামুটি 70% মতো সেলস গ্রোথ করতে পারে। মানে FY 26-এর প্যাটের হিসাবে মোটামুটি এদের 27 থেকে 28 পি দাঁড়াচ্ছে। যদি আপনি FY 27 হিসাব করেন তাহলে প্যাট আরো কমে গিয়ে হয়তো 20-তে চলে আসবে কোম্পানির ফরওয়ার্ডিং পি। FY 26-এর আর্নিং হিসাব করলে, প্যাট হিসাব করলে পি দাঁড়াচ্ছে 27 থেকে 28। যদি আপনি FY 27-এর আর্নিং হিসাব করেন, FY 26-এ কোম্পানির যে গাইডেন্স রয়েছে, কোম্পানি যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি করেছে, মোটামুটি 70% মতো সেলস গ্রোথ করবে নেক্সট 2 ইয়ার্স, FY 27, FY 28। কারণ FY 26-এর প্যাট হিসাব করলে কিন্তু কোম্পানির পি আরো সস্তা হয়ে যাবে। কোম্পানি 19, 20, 21 এই রেঞ্জের পি হয়ে যাবে। সুতরাং এই কোম্পানিটাকে খুব ভালো করে ট্র্যাক করুন, ভিন্টেজ কফি। নেক্সট আমি যে কোম্পানিটা আলোচনা করবো সেটা হচ্ছে NBFC গ্রুপের কোম্পানি।
ক্যাপ্রি গ্লোবাল। ক্যাপ্রি গ্লোবাল বেসিক্যালি একটা ডাইভার্সিফাইড এনবিএফসি বলতে পারে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। এর গোল্ড লোন রয়েছে, এমএসএমই লোন রয়েছে, পার্সোনাল লোন রয়েছে। যবে থেকে এরা গোল্ড লোনে ফোকাস করেছে, মোটামুটি লাস্ট 2-3 বছর থেকে গোল্ড লোনে ফোকাস করার পর থেকে কিন্তু কোম্পানি পুরো বিজনেস চেঞ্জ হয়ে গেছে। এখন ক্যাপ্রি গ্লোবাল এখন প্রত্যেকটা কোয়ার্টারে 40%, 50% করে লোন বুক গ্রোথ করেছে। সঙ্গে আরো অপারেটিং লেভারেজ পাচ্ছে, মানে অন এভারেজের এভরি কোয়ার্টারে 60%, 70% করে প্যাড গ্রোথ করে যাচ্ছে। 40%, 50% করে এরা লোন বুক গ্রোথ করে যাচ্ছে। প্লাস কোম্পানির যে গাইডেন্স রয়েছে, এরা মোটামুটি কোম্পানি এখন লোন বুক মোটামুটি 30,000 কোটি টাকার মতো লোন বুক। কোম্পানির গাইডেন্স হচ্ছে নেক্সট 2 ইয়ার্সের লোন বুকটা হয়ে যাবে মোটামুটি 55,000 কোটি টাকা। এখন লোন বুক হচ্ছে 30,000 কোটি টাকা, নেক্সট 2 ইয়ার্সে কোম্পানির গাইডেন্স হচ্ছে লোন বুকটা হয়ে যাবে মোটামুটি 55,000 কোটি টাকা। তাহলে মোটামুটি নেক্সট 2 ইয়ার্সে ওরা ইজিলি 35% মতো লোন বুক আরামসে গ্রোথ করে নেবে। আর কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজ হিউজ পাচ্ছে। তাদের কোম্পানির গ্রস এনপিএ কমে যাচ্ছে, নেট এনপিএ কমে যাচ্ছে, সমানে নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে যাচ্ছে। একটা ফিনান্সিয়াল কোম্পানির যা যা ক্রাইটেরিয়া দরকার, ও যদি আপনি এনবিএফসি সেক্টর দেখেন, তাহলে এর মধ্যে সব থেকে বেস্ট বিজনেস ওয়াইজ সব থেকে বেস্ট কোম্পানি মনে হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। এভরি কোয়ার্টারে 40%, 45% লোন বুক গ্রোথ করে যাচ্ছে। যদি প্যাড দেখেন তাহলে দেখবেন কোম্পানি প্রত্যেকটা কোয়ার্টারে যদি আপনি দেখেন কোম্পানির প্যাড প্রায় ডাবল হয়ে যাচ্ছে এভরি কোয়ার্টারে। ক্যাপ্রি গ্লোবালের প্যাড এভরি কোয়ার্টারে ডাবল হয়ে যাচ্ছে প্রত্যেকটা কোয়ার্টারে। প্রাইস টু বুক কত এখন দেখুন, যদি আপনি প্রাইস টু বুক দেখেন, কোম্পানির মোটামুটি বুক ভ্যালু কত 70 রুপিস, এবং শেয়ার প্রাইস কত আছে 160 রুপিস, এবং 2.1, 2.2 হচ্ছে বুক ভ্যালু। 2.1, 2.2 বুক ভ্যালুতে মোটামুটি একটা মিনিমাম 35% লোন বুক গ্রোথ করবে কোম্পানির গাইডেন্স ওয়াইজ। সঙ্গে আরও অপারেটিং লেভারেজও পাচ্ছে। মানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে, নেট ইন্টারেস্ট মার্জিন বাড়ছে, কোম্পানির গাইডেন্স দুর্দান্ত রয়েছে, এর সময় গোল্ড লোনের এক্সপেনশন করে যাচ্ছে। মানে এই মুহূর্তে এনবিএফসি সেক্টরের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। আমি আরেকটি এনবিএফসি কোম্পানি আলোচনা করবো, সেটা হচ্ছে মুথুট। মুথুট মাইক্রোফিন্যান্স। এই যে মুথুট মাইক্রোফিন্যান্সকে দেখেন, মোটামুটি লাস্ট যদি 1 ইয়ার দেখেন, মোটামুটি FY24 থেকে FY25 পুরো মাইক্রোফিন্যান্স কোম্পানি স্ট্রাগল করেছিল। সমস্ত কোম্পানি এনপিএ বেড়ে গেছিল, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়েছিল, প্রত্যেকের লোন বুক গ্রোথ নেগেটিভ হয়ে গেছিল। এখন কিন্তু দেখেন মোটামুটি FY26 এর Q1 থেকে কিন্তু প্রত্যেকটা মাইক্রোফিন্যান্স কোম্পানি কিন্তু কামব্যাক করছে। মুথুট মাইক্রোফিন্যান্স, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, আরমান ফিনান্সিয়াল, প্রত্যেকের গ্রোথ গাইডেন্স ভালো দিচ্ছে, প্রত্যেকে ভালো বিজনেস করেছে। শুধু এনবিএফসি গুলো নয়, সাথে যে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলো রয়েছে, উজ্জীবন স্মল ফিনান্স বলুন, উৎকার স্মল ফিনান্স বলুন, ইকুইটা স্মল ফিনান্স বলুন, পুরো মাইক্রোফিন্যান্স সেক্টরে কিন্তু প্রত্যেকটা কোম্পানি টার্ন আউট করেছে মোটামুটি FY26 এর Q1 থেকে। আর মুথুট মাইক্রোফিন্যান্স যদি দেখেন, মাইক্রোফিন্যান্স সেক্টরটার মধ্যে এই মুহূর্তে কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল মনে হচ্ছে মুথুট মাইক্রোফিন্যান্স। কারণ কি কোম্পানি কিন্তু মোটামুটি Q2 থেকেই এটা কিন্তু দুর্দান্ত কামব্যাক করা শুরু করেছে। এদের যত ডিউ ছিল, যত এদের কিস্তি ডিউ পড়েছিল, এদের FY24, FY25 যে এদের যে এনপিএ বেড়ে গিয়েছিল, প্রচুর লোনের কিস্তি ডিউ পড়ে গেছিল, এখন কিন্তু এটা সমস্ত লোনগুলোর মধ্যে দুর্দান্তভাবে কিন্তু ডিউগুলো করে এখন ওভার ডিউগুলোকে কালেকশন করেছে। কোম্পানির গ্রস এনপিএ কমে যাচ্ছে, নেট এনপিএ কমে যাচ্ছে। কোম্পানি আরো কিছু নতুন লোনের ডিভিশন শুরু করেছে, গোল্ড লোন থেকে শুরু করে কিছু পার্সোনাল লোন শুরু করছে, এরা লোন এগেন্সট প্রপার্টি শুরু করছে। প্রত্যেকটা সেকশনে কিন্তু কোম্পানি দুর্দান্ত গাইডেন্স দেয়, মানে দুর্দান্ত বিজনেস করেছে। প্লাস কোম্পানি এখন লোন বুক গ্রোথের গাইডেন্সও দিচ্ছিল, যে লাস্ট 1 ইয়ারে কিন্তু কোনো মাইক্রোফিন্যান্স কোম্পানি গাইডেন্স দেয়নি, কিন্তু মুথুট মাইক্রোফিন্যান্স কিন্তু অলরেডি গাইডেন্স দিয়ে দিয়েছে। মোটামুটি FY25 যা ছিল নেগেটিভ অবস্থা, তার থেকে কিন্তু FY26 দেখুন Q2 বলুন, Q3 কিন্তু এটা অলরেডি প্যাট পজিটিভ হয়েছে। কোম্পানি গাইডেন্স কে দিয়েছে পুরো FY27 এরা মোটামুটি 20% লোন বুক গ্রোথ করবে। একটা নেগেটিভ জায়গা থেকে কিন্তু মুথুট মাইক্রোফিন্যান্স সব থেকে বেশি স্পিডে কামব্যাক করছে, এবং অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে, কোম্পানির গাইডেন্সও দুর্দান্ত। যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক দেখেন, কোম্পানির বুক ভ্যালু হচ্ছে 158, এবং কোম্পানির শেয়ার প্রাইস কত মোটামুটি 169, মানে মোটামুটি 1 বুক ভ্যালুতেই পাচ্ছিলেন। প্রাইস টু বুক 1.1, মানে 1 প্রাইস টু বুকে আপনি পাচ্ছেন মুথুট মাইক্রোফিন্যান্স, যেটা মাইক্রোফিন্যান্স সেক্টর এনবিএফসি কোম্পানির মধ্যে সব থেকে স্পিডি রিকভারি করেছে।
আর সবথেকে বড় যাদের ম্যানেজমেন্ট দুর্দান্ত, মুথুট ম্যানেজমেন্ট গ্রুপ দুর্দান্ত। কোম্পানি অলরেডি লোন বুকের গাইডেন্সও দিয়ে দিয়েছে যে FY27 মিনিমাম 20% লোন বুক গ্রোথ করবে। কোম্পানির প্যাট পজিটিভ হয়ে গেছে অলরেডি। Q2 Q3 দেখুন। কোম্পানি দেখুন পুরোনো যে দেখুন ওভারডিউ যেগুলো পড়েছিল ওদের ডিউগুলো কিস্তি FY25 সেই ডিউগুলো করে কিন্তু দুর্দান্তভাবে কালেকশন করছে। মানে গ্রস এনপিএ কমে যাচ্ছে, নেট এনপিএ কমে যাচ্ছে, ক্রেডিট কস্ট কমে যাচ্ছে। কোম্পানি অলরেডি লোন বুক গ্রোথের গাইডেন্স দেওয়া শুরু করেছে। মুথুট ম্যাক্রোফিন্যান্স কিন্তু এই মুহূর্তে পুরো এনবিএফসি সেক্টর যদি দেখেন মানে একটা সুপার ডিল বলতে পারে। মানে এই স্টকটির মধ্যে কিন্তু একটা মাল্টি ব্যাগার বা বলতে পারেন একটা লাইফ চেঞ্জিং স্টক হওয়ার প্রচুর স্কোপ আছে। শুধু এই স্টকটিকে কিন্তু ভালোভাবে ট্র্যাক করুন। তাহলে আজকে আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, সম্ভব স্টিল বলুন, ইমারেল ফিন্যান্স বলুন, জ্যাগেল প্রিপেড বলুন, মুথুট মাইক্রো ফিন্যান্স বলুন, ক্যাপ্রি গ্লোবাল বলুন, এদের ভিন্টেজ কফি বলুন, এদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা মাল্টি ব্যাগার বা লাইফ চেঞ্জিং স্টক হওয়ার স্কোপ রয়েছে। যদি এগুলো কোনো রিকমেন্ডেশন করছে না, মানে এই যে স্টকগুলোর নাম না নিই তাহলে আপনি বুঝতে পারবেন না এই স্টকগুলোকে আমি কেন ফিউচার মাল্টিব্যাগার বলছি বা বলছি যে স্টকগুলো লাইফ চেঞ্জিং স্টক হতে পারে। আপনারা অ্যানালাইসিস করুন, স্টাডি করুন। থ্যাংক ইউ।